আচ্ছা, আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 মানে তড়িৎ রসায়ন মানে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটার জিএসটি অথবা বুয়েট প্রিলি এক্সামের জন্য যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট বা যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে ওইগুলো একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা এখানে কিছু টাইপ লেখার চেষ্টা করছি এবং ওই রিলেটেড কিছু প্রশ্ন লেখার চেষ্টা করছি, ওইগুলো তোমাদেরকে সলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নগুলো কোথায় লিখছি? আচ্ছা, তো প্রথম যে টাইপটা আছে একটু কথা বলে নিই প্রথমে শুরুতে। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা, প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবা। এর আগে অলরেডি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 আর 4 এর আমরা এরকম একটা ভিডিও দিছি, আর সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 এর ভিডিও দিছি। ইনশাআল্লাহ সবগুলোই দেওয়ার চেষ্টা করব, জৈব যৌগ দেওয়ার চেষ্টা করব। অনেকে যেহেতু বলছো ইনশাআল্লাহ চেষ্টা করব, সময় ম্যানেজ করতে পারলে ইনশাআল্লাহ অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করতেছি। প্রথম যে টাইপটা আমাদের এখানে খেয়াল করতে হবে ধাতব পরিবাহী অথবা ধাতব পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী অথবা ধাতব পরিবাহী অথবা ইলেকট্রনীয় পরিবাহী, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী অথবা আয়নিক পরিবাহী, ঠিক আছে? এদের যে পার্থক্য, তুমি যদি বইটা ওপেন করো একদম শুরুতেই এরকম একটা বক্স দেখবা। আচ্ছা, বক্স সম্পর্কে কথা বলার আগে আমি তোমাকে একটু পরিবাহী নিয়ে কথা বলি। পরিবাহী হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে আমরা ষোলো থেকে পড়ে আসছি, একটা হচ্ছে সুপরিবাহী, আর একটা ছিল কি কুপরিবাহী, আর একটা হচ্ছে কি অর্ধ পরিবাহী, ঠিক আছে? অর্ধ পরিবাহী, ওকে? আচ্ছা, সবগুলো ধাতু হচ্ছে কি সুপরিবাহী, ঠিক আছে? সবগুলো অধাতু হচ্ছে কি কুপরিবাহী, ঠিক আছে? আর সবগুলো অপধাতু এটাকে আমরা কি বলতেছি অর্ধ পরিবাহী। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। অধাতুর মধ্যে একটা আছে কার্বনের দুইটা রূপ পাওয়া যায়, একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে কি গ্রাফাইট। কার্বনের কয়টা রূপ পাওয়া যাবে? একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট। তো গ্রাফাইট হচ্ছে যে সে অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু সে কি করবে? বিদ্যুৎ পরিবহন করবে। খেয়াল করব, আমরা জানি যে ধাতুরা বিদ্যুৎ পরিবহন করে, অধাতুরা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু কার্বনের একটা রূপ গ্রাফাইট, এটা অধাতু হওয়া সত্ত্বেও সে কি করতেছে? বিদ্যুৎ পরিবহন করতেছে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে, এটা এমসিকিউতে জিজ্ঞেস করে নিচের কোনটা বিদ্যুৎ পরিবহন করে। ওখানে গ্রাফাইট দেখবা, হীরক দেখবা, আবার ধরো ক্লোরিন দিল বা আরেকটা কিছু একটা দিল, তো তুমি ওখানে দেখবা যে সবগুলো অধাতুও থাকবে, কিন্তু একটা অধাতু মানে গ্রাফাইটটা কি করবে? বিদ্যুৎ পরিবহন করবে। খেয়াল করবো, ঠিক আছে? আচ্ছা, এই পরিবাহীটাকে আমরা আবার আরো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ধাতব পরিবাহী, আর একটাকে আমরা বলতেছি কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ঠিক আছে? একটাকে আমরা বলতেছি ধাতব পরিবাহী আর একটাকে বলতেছি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহীর আরেকটা নাম হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, ঠিক আছে? কারণ এখানে যে পরিবহনটা হয় এটা হচ্ছে কিসের কারণে হয়? ইলেকট্রনের কারণে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এটাকে আমরা বললে হচ্ছে কি আয়নিক পরিবাহী, ঠিক আছে? আয়নিক পরিবাহী, ঠিক আছে? আচ্ছা, এখানে যে তড়িৎ পরিবহনটা হয় এটা কার কারণে? ইলেকট্রনের কারণে। এখানে যে তড়িৎ পরিবহনটা হয় এটা কিসের কারণে? আয়নের কারণে। এরা কি করে? এরা হচ্ছে ওহমের সূত্র মানে আর কুলম্বের সূত্র মানে, ঠিক আছে? আর এরা হচ্ছে কিসের সূত্র মানে? এরা হচ্ছে ফ্যারাডের সূত্র মানে, ঠিক আছে? আর এটা একটু খেয়াল করব, তাপমাত্রা বাড়াই দিলে এখানে যে পরিবাহিতাটা কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে? তাপমাত্রা যদি বাড়াই দিই তাহলে পরিবাহিতা বা বিদ্যুৎ পরিবাহটা কি হয়ে যাবে? কমে যাবে। আর এখানে যদি আমি তাপমাত্রা বাড়াই দেই তাহলে পরিবাহিতাটা কি হবে? বাড়বে। পরিবাহিতাকে যদি আমরা আই দিয়ে প্রকাশ করি না, অন্য কিছু দিয়ে প্রকাশ করি, কিন্তু এখানে আমি বোঝানোর জন্য আর কি আই লিখছি, ঠিক আছে? তো যদি তাপমাত্রা বাড়াই দেই তাহলে তখন কি হয়ে যায়? আমরা জানি যে রোদ বাড়ে, আর রোদ বাড়লে তড়িৎ প্রবাহ কি হয়ে যায়? কমে যায়, ঠিক আছে? আর এখানে তাপমাত্রা বাড়াইলে ওইখানে যেহেতু পরিবহনটা করতেছে কি আয়ন, তাপমাত্রা যত বাড়াবো আয়নের সংখ্যা তত বাড়বে, তখন পরিবহনটা কি হবে? বাড়বে, ঠিক আছে? ভালো পরিবাহী হিসেবে কাজ করবে। তো এরকম অনেকগুলো জিনিস নিয়ে পার্থক্য আছে, তুমি এটা যে কোনো বইয়ে শুরুতেই পাই যাবা, ঠিক আছে? এই পার্থক্যটা অবশ্যই পড়বা, মানে বক্সটা অবশ্যই পড়বা। কেন? কারণ এখান থেকে একটা দুইটা এমসিকিউ তোমাকে কি করতে পারে? ধরাই দিতে পারে, ঠিক আছে? তো আমি প্রথমেই শুরু করতেছি কি ধাতব পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে, যে এখানে তুমি কি করবা? পার্থক্যগুলো পড়বা, এগুলো সংজ্ঞাগুলো পড়বা, ঠিক আছে? এটাকে আমি আরো দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তো সবল তড়িৎ বিশ্লেষ্য কোনটা, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনটা, এটাও কিন্তু এমসিকিউতে জিজ্ঞেস করে। যেমন আমরা এখানে একটা এমসিকিউ লিখছি, ওই এমসিকিউতে জিজ্ঞেস করছে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ কোনটা, ঠিক আছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে কি? সবল তড়িৎ বিশ্লেষ্য কোনটা? তো এখানে খেয়াল করে দেখো, এটা একটা দুর্বল অ্যাসিড, এটাও একটা দুর্বল অ্যাসিড, এটা একটা দুর্বল ক্ষার, আর এটা একটা সবল অ্যাসিড। যেটা সবল অ্যাসিড ওইটাই কিন্তু কি হিসেবে কাজ করবে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে, ঠিক আছে? সবল অ্যাসিড অথবা সবল ক্ষার মানে যারা সম্পূর্ণরূপে আয়নিত হয় তারাই কি হিসেবে কাজ করে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। আর যারা আংশিক আয়নিত হয় মানে দুর্বল, তারা কি হিসেবে কাজ করে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। এইগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর এটা ছিল কি? সবল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে?
আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারছি এখানে টাইপ 1 এর সবকিছু সম্পর্কে। এগুলোর পার্থক্য ভালো করে দেখবো, সংজ্ঞা ভালো করে দেখবো। আচ্ছা, দেন আমরা এখানে ইম্পর্টেন্ট দিছি, এটাকে টাইপে ফালাই নাই, কিন্তু আমরা এখানে একটু কথা বলছি সক্রিয়তা সিরিজ সম্পর্কে। এই চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি সক্রিয়তা সিরিজ। তুমি সক্রিয়তা সিরিজ বুঝতে এই চ্যাপ্টারের 10 থেকে 20% জিনিস কিন্তু তোমার চলে যাবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি সক্রিয়তা সিরিজ। তো সক্রিয়তা সিরিজটার দিকে প্রথমে একটু তাকাও। আমি এখানে অনেক লম্বা একটা লাইন লেখার চেষ্টা করছি, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, কার্বন, নাইট্রোজেন, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল, স্টেনাস, তারপর হচ্ছে কি লেড। আর এই যে হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, অরাম, এগুলো কিন্তু পাশে হবে না, এগুলো কিন্তু নিচে হবে। তো নিচে আমার জায়গা না থাকার কারণে আমি এগুলোকে কোথায় লিখছি, পাশে লিখছি। আচ্ছা, একটু খেয়াল করো, লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত। আচ্ছা, তোমাকে প্রথমে বলি, এখানে যে আমি সিরিজটা লিখছি, দেখো সিরিজটা কিন্তু এরকম, আর এই যে এগুলো লিখলাম এগুলো কিন্তু এটা নিচে। তো যেটা সবচেয়ে উপরে আছে সেটা সক্রিয়তা সবচেয়ে বেশি। উপরে যে আছে, উপরে যারা, তাদের সক্রিয়তা হচ্ছে কি সবচেয়ে উপরের সক্রিয়তা সবচেয়ে কি হবে, সবচেয়ে বেশি। আর সক্রিয়তা যার বেশি তার জারণ মানটাও কি বেশি, ঠিক আছে। তার মানে তার জারণ বিভবটাও কি বেশি। যেটা উপরে অবস্থিত তার সক্রিয়তা সবচেয়ে বেশি এবং তার জারণ মানটাও কি সবচেয়ে বেশি। খেয়াল করব, তার মানে উপর থেকে নিচের দিকে যত যাব সক্রিয়তা তত কি হতে থাকবে, কমতে থাকবে। জারণ বিভবের মানটাও কি হতে থাকবে, কমতে থাকবে। তবে জারণ বিভব যদি কমে তখন তার বিজারণ বিভবটা কি হয়, বাড়ে। তার মানে উপরে যারা আছে তাদের জারণ বিভব বেশি, নিচে যারা আছে তাদের জারণ বিভব কম। উপরে যারা আছে তাদের বিজারণ বিভব কম, নিচে যারা আছে তাদের বিজারণ বিভবটা কি বেশি, ঠিক আছে। ব্যাপারটা কি বুঝছো? তো তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে অ্যালুমিনিয়াম আর আয়রনের মধ্যে কার জারণ বিভব বেশি, অবশ্যই কার, অ্যালুমিনিয়ামের। খেয়াল করবো, ঠিক আছে। যারা উপরে আছে তাদের সক্রিয়তা বেশি, মানে পাওয়ার বেশি। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করো, এই সিরিজটার মধ্যে প্রথম 4 জনের পাওয়ার এতই বেশি যে তারা কি করতে পারে জানো, তারা পানি থেকে হাইড্রোজেনকে কি করতে পারে, প্রতিস্থাপন করতে পারে। কি বললাম, প্রথম সক্রিয়তা সিরিজে প্রথম 4 জনের পাওয়ার এতই বেশি, সক্রিয়তা বেশি মানে কি তাদের পাওয়ার বেশি, ঠিক আছে। প্রথম 4 জনের পাওয়ার এতই বেশি যে ওরা পানি থেকে কি করতে পারে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত যারা আছে তারা কি করতে পারে, স্টিম থেকে কি করতে পারে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। প্রথম 4 জন কিন্তু পানি থেকেও পারে, স্টিম থেকেও পারে। ওদের পাওয়ার কিন্তু এত বেশি যে ওরা পানিও সমস্যা নেই, স্টিমেও সমস্যা নেই। কিন্তু তোমার বাকি যারা আছে, মানে এই যে ম্যাগনেসিয়াম থেকে ক্যাডমিয়াম, ওরা কিন্তু পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, তবে কি থেকে পারে, স্টিম থেকে পারে। খেয়াল করো। আচ্ছা, এবার হচ্ছে কি হাইড্রোজেনের উপরে যারা আছে, হাইড্রোজেনের উপরে কারা আছে, এই যে এই গ্রুপটা না, পুরোটা না, এই পুরো লাইনটা, লিথিয়াম থেকে পর্যন্ত, লেড পর্যন্ত, লিথিয়াম থেকে লেড পর্যন্ত যারা আছে সবাই কি করতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি করতে পারে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। ব্যাপারটা কি বুঝছো? লিথিয়াম থেকে লেড পর্যন্ত যারা আছে সবাই কি করতে পারবে, HCl থেকে মানে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর ক্যাডমিয়ামের উপরে যারা আছে তারা শুধুমাত্র তারা কি করতে পারে, স্টিম থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর নাইট্রোজেনের উপরে যারা আছে তারা কি করতে পারে, পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, ঠিক আছে। নাইট্রোজেনের নিচের গুলা পানি থেকে পারে না, আবার ক্যাডমিয়ামের নিচের গুলা স্টিম থেকে পারে না, ঠিক আছে। আর হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কোথা থেকেই কখনোই কি করতে পারবে না, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, কারণ তাদের পাওয়ারটা হচ্ছে কি হাইড্রোজেনের কম। এই যে নিচে যারা আছে তাদের পাওয়ারটা কি হাইড্রোজেন থেকে কম হওয়ার কারণে এরা কখনোই হাইড্রোজেন থেকে কি করতে পারবে না, প্রতিস্থাপন করতে পারবে না, ঠিক আছে। এটা একটু খেয়াল করব, এটা আমাদের সব সময় লাগবে, ঠিক আছে। তো পরের এমসিকিউটাতে তোমায় কি বলেছে, নিচের কোন আয়নটা দ্রুত চার্জ মুক্ত হবে, নিচের কোন আয়নটা কি হবে, দ্রুত চার্জ মুক্ত হবে। বলো তো চার্জ মুক্ত হওয়ার মানেটা কি, একটু তোমাকে বোঝাই। যেমন আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামটা কেমনে, সোডিয়ামটা আছে এখন কি আকারে, প্লাস আকারে। সোডিয়াম প্লাস কেমনে চার্জ মুক্ত হবে বলো তো, সে যখন একটা ইলেকট্রনকে গ্রহণ করবে তখন সে কি হয়ে যাবে, সোডিয়াম। সেম ভাবে যদি আমরা Fe2+ এর কথা বলি, Fe2+ কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে সে কি করবে, Fe। তার মানে দেখো এটা কি চার্জ মুক্ত হইতেছে নাকি হইতেছে না, অবশ্যই হইতেছে। তাহলে চার্জ মুক্ত হওয়ার জন্য সে কি করবে, ইলেকট্রনটাকে কি করবে, গ্রহণ করবে। আর ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে, বিজারণ বলে। ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে, বিজারণ বলে। এখন তোমাকে এখানে জিজ্ঞেস করছে যে কোন আয়নটা দ্রুত চার্জ মুক্ত হবে, তো যে ভালো বিজারণ করতে পারে সে দ্রুত চার্জ মুক্ত হবে, স্বাভাবিক। তো আমরা সক্রিয়তা সিরিজ থেকে পড়ছি যারা উপরের দিকে তাদের সক্রিয়তা সবচেয়ে বেশি এবং তাদের জারণ বিভব সবচেয়ে বেশি। আর জারণ বিভব যদি বেশি হয়, বিজারণ বিভব কি হয়, কম। আর সক্রিয়তা সিরিজে যারা নিচে আছে তাদের জারণ বিভবটা হচ্ছে কম, কিন্তু তাদের বিজারণ বিভবটা কি বেশি। তো আমার এখন কি লাগবে, বিজারণ বিভব বেশি লাগবে, কারণ চার্জ মুক্ত হওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা কাজ করে, বিজারণ কাজ করে। তো যার বিজারণ বিভব বেশি সে কি হিসেবে কাজ করবে, সে দ্রুত চার্জ মুক্ত হবে। তো একটু খেয়াল করো, আমাদের এখানে অপশনে কি কি আছে, সোডিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, সিলভার আছে। তো সোডিয়াম, তারপরে আয়রন, জিঙ্ক আর সিলভারের মধ্যে
সবচেয়ে নিচের দিকে কি আছে সিলভার, তার মানে ওর চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা কি সবচেয়ে বেশি, কারণ তার বিজারণ বিভবের মানটা কি সবচেয়ে বেশি। বুঝতে পারছো? তাই এখানে আনসারটা হচ্ছে কি সিলভার। আচ্ছা, তারপরে তোমাকে বলছে কি পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে ভালো কোনটা। আমরা তো পড়ছি পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে শুধুমাত্র সোডিয়ামের উপরে যারা আছে তারা, মানে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম আর কে সোডিয়াম। ওকে, তাহলে এখানে আমাদের অপশনে খেয়াল করো লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম আর সোডিয়াম, এদের মধ্যে শুধুমাত্র অপশনে কোনটা আছে? বেরিয়াম আছে। যেহেতু বেরিয়াম আছে তার মানে কি হবে, বেরিয়ামটাই শুধুমাত্র কি করবে, পানি থেকে হাইড্রোজেনকে ভালো প্রতিস্থাপন করতে পারবে। আচ্ছা, দেন আমরা টাইপ 2 তে চলে যাচ্ছি। সক্রিয়তা সিরিজ আমরা আশা করি খুব ভালো করে বুঝতে পারছি। দেন ফ্যারাডের সূত্র আর ফর্মুলা আর এটার ম্যাথগুলো একটু কি করা লাগবে, দেখা লাগবে। ঠিক আছে, ফ্যারাডের সূত্র সম্পর্কে আমরা যদি পড়তে চাই, প্রথমে আমাদের একটু একটা কোষ সম্পর্কে জানা লাগবে, যেটা হচ্ছে কি ড্যানিয়েল সেল। ঠিক আছে, যেটাকে আমরা ড্যানিয়েল কোষ বলি। তো এখানে আমরা কি করি, দুইটা পাত নেই, একটা হচ্ছে কি জিঙ্কের পাত, আর জিঙ্কের এখানে নিয়ে জিঙ্ক সালফেট একটা দ্রবণ। এখানে আমরা কপারের পাত নেই, কপারের মধ্যে কি রাখি, কপার সালফেটের দ্রবণ। জিঙ্কটাকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডুবাই রাখলাম, কপারটাকে কপার সালফেট দ্রবণের মধ্যে ডুবাই রাখলাম। এখানে আমরা একটা বাল্ব লাগাই দিলাম ধরো, আর এখানে এখন আপাতত এইগুলোই জানো। আচ্ছা, জিঙ্ক সালফেটের মধ্যে যখন এটা দ্রবণে রাখবো, এটা কি তৈরি করবে জানো, জিঙ্ক 2+ আর SO4 কি 2-। আর কপার সালফেটটা কি হয়ে যাবে, কপার 2+ আর SO4 কি হয়ে যাবে 2-। আচ্ছা, একটু খেয়াল করো এখানে কি বিক্রিয়াগুলো হবে। এখানে কি হবে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কি করবে, জিঙ্ক 2+ তৈরি করবে। কপার 2+ কি করবে, দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে কপার তৈরি করবে। ব্যাপারটা কি হচ্ছে একটু দেখো, এখানে জিঙ্কের পজিশনটা কোথায় ছিল, জিঙ্কের পজিশন ছিল দণ্ডে, আর জিঙ্ক 2+ এর পজিশনটা কোথায় ছিল, দ্রবণে। তাহলে জিঙ্কটা কি করতেছে, দণ্ড থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে দ্রবণে চলে যাচ্ছে। জিঙ্ক প্রথমে ছিল দণ্ডে, ও কি করতেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কোথায় চলে যাচ্ছে, দ্রবণে। ওই দুইটা ইলেকট্রন কি করবে, এই সার্কিটটা কমপ্লিট করে এখানে চলে আসবে। ওই এখানে যাওয়ার পরে কপার 2+ কোথায় আছে বলতো, দ্রবণে। এই কপার 2+টা কি করবে, দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে কি হয়ে যাবে, কপার আকারে কি হয়ে যাবে, এই দণ্ডটার মধ্যে জমা হইতে থাকবে। ব্যাপারটা কি বুঝছো? জিনিসটা আসলে কি হইতেছে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আকারে দণ্ড থেকে দ্রবণে চলে গেল, ওই দুইটা ইলেকট্রন পুরো সার্কিটটা কমপ্লিট করলো। এখন এখানে ইলেকট্রনগুলো আছে, কপার 2+ দ্রবণে আছে, দ্রবণ থেকে কি হয়ে যাবে, এই দণ্ডের মধ্যে জমা হবে। তাহলে জিনিসটা কি হইতেছে, জিঙ্কটা আস্তে আস্তে কি হইতে থাকবে, ক্ষয় হইতে থাকবে। জিঙ্ক আসলে কি হইতে থাকবে, ক্ষয় হইতে থাকবে। জিঙ্ক ক্ষয় হইতে থাকবে, আর কপারটা কি হইতে থাকবে, মোটা হইতে থাকবে। কেমনে মোটা হবে, কারণ কপার 2+ গুলো কপার আকারে দণ্ডের মধ্যে জমা হইতেছে, আর জমা হইলে এটা কি হবে, মোটা। ওকে, আচ্ছা, আবার একটা জিনিস খেয়াল করো, এই বিক্রিয়াটা হচ্ছে কোথায়, অ্যানোডে, আর এই বিক্রিয়াটা হচ্ছে কি ক্যাথোডে, কারণ এটা হচ্ছে আমাদের অ্যানোড আর এটা হচ্ছে আমাদের কি ক্যাথোড। তাহলে দেখো এখানে কি হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে না ত্যাগ হয়েছে, ইলেকট্রনটা ত্যাগ হয়েছে। তাহলে ইলেকট্রন কোথায় ত্যাগ হয়েছে, অ্যানোডে। অ্যানোডে তার মানে কি হয়েছে, জারণ, কারণ আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করা মানে কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। ঠিক আছে, ক্যাথোডে কি হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে, ইলেকট্রনের গ্রহণ হইলে ওটাকে কি বিক্রিয়া বলে, ওটাকে বলে বিজারণ বিক্রিয়া। তো তুমি সোজা হিসেবে মুখস্থ করে ফেলো, অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। ব্যাপারটা কি বুঝছি, অ্যানোডে জারণ হয়, আবার অ্যানোডে কি হয়, ক্ষয়ও হয়। ক্যাথোডে বিজারণ হয়, আবার ক্যাথোডটা কি হয়, মোটা হয়। ঠিক আছে, সোজা হিসাব। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে পুরা কোষ বিক্রিয়া কত, তাহলে তুমি এটার সাথে এটা যোগ করবা, এই বিক্রিয়ার সাথে এই বিক্রিয়া যখন যোগ করবা, তখন এখানে থাকবে জিঙ্ক দুইটা ইলেকট্রন কাটা গেছে, কপার 2+ বিক্রিয়া করে কি তৈরি করতেছে, জিঙ্ক 2+ আর কি কপার। বুঝছি নাকি বুঝি নাই, এই পুরাটাকে বলতেছে কোষ বিক্রিয়া, এটাকে বলতেছে অ্যানোড বা জারণোদ্ধ বিক্রিয়া, এটাকে বলতেছে বিজারণোদ্ধ বিক্রিয়া, এটাকে বলতেছে পূর্ণ কোষ বিক্রিয়া। ঠিক আছে, এটা ছিল একটা ড্যানিয়েল সেল। আচ্ছা, তো তাইলে এবার একটু খেয়াল করো, মাঝে মাঝে জিজ্ঞেস করে ড্যানিয়েল সেলে অ্যানোডে কাকে ইউজ করছো, ক্যাথোডে কাকে ইউজ করছো, খেয়াল করবা। আর এখানে আমরা কি করছি, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ তৈরি করছি। ঠিক আছে, এটা তড়িৎ রাসায়নিক কোষ ছিল। আচ্ছা, এইগুলো নিয়ে পরে কথা বলবো না, এখন আমাদের কথা বলার মেইন টপিক ছিল এটা না, আমাদের কথা বলা ছিল মেইন টপিক ফ্যারাডে। তো এখানে কেন এটা আনলাম, কারণ দেখো অ্যানোডে কি হইতেছে, ক্ষয় হইতেছে, ক্যাথোডে কি হইতেছে, জমা হইতেছে। এই অ্যানোডে ক্ষয় অথবা ক্যাথোডে জমা হওয়ার পরিমাণটা বের করার জন্য বিজ্ঞানী ফ্যারাডে কি করছে, সূত্র বানাইছে। উনি বলছে যে অ্যানোডে ক্ষয় অথবা ক্যাথোডে জমা হওয়ার পরিমাণ যে ডাব্লিউ, এই ডাব্লিউটা হবে কি, প্রবাহিত চার্জের সমানুপাতিক। বিজ্ঞানী ফ্যারাডে কি বলছে, যে অ্যানোডে ক্ষয় অথবা ক্যাথোডে জমা হওয়ার পরিমাণটা কিসের সমানুপাতিক, প্রবাহিত চার্জের সমানুপাতিক। তো আমরা এখানে একটা সমানুপাতিক চিহ্ন দিব, ধ্রুবক দিব, এটাকে আমরা জেড বলতেছি। জেড এর পরিচর্যা হচ্ছে কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, তাহলে ডাব্লিউ সমান সমান জেড, জেড এর বের করার সূত্র হচ্ছে কি m/nf, কিউ এর সূত্র হচ্ছে কি it, এটাই হচ্ছে কি ফ্যারাডের সূত্র। ঠিক আছে, এম এর পরিচয় কি আমরা সবাই জানি, আণবিক ভর। ডাব্লিউ এর পরিচয় কি, ভর। এন হইতেছে কি, ইলেকট্রন সংখ্যা, প্রবাহিত ইলেকট্রন সংখ্যা। এন এর পরিচয় কি, প্রবাহিত ইলেকট্রন সংখ্যা। এফ হইছে ফ্যারাডের ধ্রুবক, কত, 96,500। আই হইতেছে তড়িৎ প্রবাহ, যেটাকে আমরা একক অ্যাম্পিয়ারে প্রকাশ করি। টি হচ্ছে কি সময়। ব্যাপারটা কি বুঝছি নাকি বুঝি নাই,
ফ্যারাডে কি বলছে, অ্যানোডে ক্ষয় অথবা ক্যাথোডে জমা হওয়ার পরিমাণ এটা কি প্রবাহিত চার্জের সমানুপাতিক। তো সমানুপাতিক ধ্রুবক উঠানোর জন্য চিহ্ন দিলাম, মানে সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য ধ্রুবক দিলাম। তো এটাকে আমরা বলতেছি জেড, জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক, জেড এর সূত্র হচ্ছে m/nf, কিউ এর সূত্র হচ্ছে কি আইটি। তাহলে আমরা এখানে মান বসাইছি, তাহলে আমরা সূত্রটা পাই গেছি। ওকে, আচ্ছা তাহলে আমাদের ফ্যারাডের সূত্রটা কি দাঁড়াইতেছে, W = m/nf/it। আচ্ছা আমরা একটা জিনিস একটু বলতে ভুল করছিলাম, মানে ভুলে গেছিলাম, যে আমরা যখন এই সেলটা আঁকছিলাম, এই সেলে দেখো এখানে কিন্তু কি হইতেছে, পজিটিভ আয়ন বাড়তেছে, আর এখানে পজিটিভ আয়ন কি হইতেছে, কমতেছে। তো এই পজিটিভ আয়নের যে সংখ্যার একটা তারতম্য হইতেছে, ওইটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে একটা সেতু ইউজ করি, এটাকে আমরা বলি লবণ সেতু। তো একটা এমসিকিউ প্রায় সময় ফেস করো যে লবণ সেতুতে কি ইউজ করা হয়, লবণ সেতুতে KCl ইউজ করা হয়, অথবা KNO3 ইউজ করা হয়, অথবা NH4NO3 ইউজ করা হয়, অথবা Na2SO4 ইউজ করা হয়। ঠিক আছে, এই চারটা উপাদানের যে কোনো একটা ইউজ করে। ঠিক আছে, খেয়াল করবা এইগুলাকে কি করে, এগুলাকে এখানে আমরা ইউজ করি KCl অথবা KNO3 অথবা NH4NO3 অথবা Na2SO4। এগুলাকে যদি ইউজ করি, এগুলা কি করে, এগুলা যেখানে পজিটিভ আয়ন বেশি হয়ে গেছে ওইখানে নেগেটিভ আয়ন সাপ্লাই দিয়ে ব্যালেন্স করে দিবে, যেখানে পজিটিভ আয়ন কমে গেছে ওইখানে পজিটিভ আয়ন সাপ্লাই দিয়ে কি করবে, ব্যালেন্স করবে। ঠিক আছে, ওরা কি করতেছে, এই পুরো জিনিসটার মধ্যে ব্যালেন্স করার কাজটা করতেছে। এগুলাকে এখানে আটকানোর জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করি, যেটাকে আমরা বলি হচ্ছে এগার। ঠিক আছে, এগার হচ্ছে কি একটা মানে দ্রবণ বা একটা আটকানো টাইপের মাধ্যমে এগুলো কি করে, KClটাকে এখানে আটকায় রাখে। ওকে, আচ্ছা তাহলে এগুলো নিয়ে আর কথা বাড়াতেছি না। একটা এমসিকিউ কিন্তু পাবা যে লবণ সেতুতে কি কি ইউজ করে। তো আমরা টাইপ 2 যেহেতু দেখতেছিলাম, টাইপ 2 এর একটা ম্যাথ দেখি। তোমাকে এখানে কি বলেছে, NaCl এর মধ্যে 1 ফ্যারাডে বিদ্যুৎ পরিবহন করলে জমাকৃত সোডিয়ামের পরিমাণ কত। তো তোমাকে কি বের করতে বলছে, সোডিয়ামের পরিমাণ মানে W। তো W = আমরা সূত্র জানি কি m/nf/it। আচ্ছা এখন তুমি এখানে কার মধ্যে কি করতেছো, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বিদ্যুৎ পরিবহন করতেছো। ঠিক আছে, কিসের পরিমাণ চাইছে, সোডিয়ামের পরিমাণ। ঠিক আছে, সোডিয়ামের আণবিক ভর কত, আমরা সবাই জানি সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23। তাহলে m এর জায়গায় আমরা কত বসাবো, 23। আচ্ছা সোডিয়াম কয়টা ইলেকট্রন পরিবহন করে, আমরা জানি যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি তৈরি করে, সোডিয়াম প্লাস। তাহলে এখানে কয়টা ইলেকট্রন পরিবাহিত হইতেছে, একটা ইলেকট্রন পরিবাহিত হইতেছে। F হইতেছে কি ফ্যারাডের ধ্রুবক, যেটাকে আমরা কি বলতে পারি 96,500। ঠিক আছে, আর কতটুকু বিদ্যুৎ পরিবহন করছে, দেখো তোমাকে কিন্তু বিদ্যুৎ পরিবহনের এককটা কিসে দেওয়া আছে, ফ্যারাডে। বিদ্যুৎ কতটুকু পরিবহন হয়েছে ওটা কি দেওয়া আছে, ফ্যারাডে। ফ্যারাডে কিসের একক বলতো, ফ্যারাডে হচ্ছে চার্জের একক। ফ্যারাডে কিসের একক, চার্জের একক। তার মানে এই আইটিটা আসলে কোথা থেকে আসছে, আইটিটা কিন্তু কোথা থেকে আসছে, কিউ থেকে। এই আইটিটাকে আমরা কি বলতে পারি, কিউ। আর কিউটাই হইতেছে কত, 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানেই হচ্ছে কত, 96,500। তাহলে এই 96,500 এই 96,500 কি হয়ে যাবে, কাটাকাটি। তাহলে 23 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কত আসতেছে, 23। তার মানে কতটুকু জমা হবে, আমাকে বলছে জমাকৃত সোডিয়ামের পরিমাণ কতটুকু, 23 গ্রাম। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই, আশা করি আমরা বুঝছি। সূত্রটা কি ছিল, m/nf/it। m হচ্ছে সোডিয়ামের আণবিক ভর কত, 23। n হচ্ছে কয়টা ইলেকট্রন পরিবাহিত হইতেছে, একটা। f হইতেছে ফ্যারাডের ধ্রুবক 96,500। it তো তোমাকে প্রশ্নে i আর t না দিয়ে ডাইরেক্ট কিউ দেওয়া ছিল, কিউটা কত দেওয়া ছিল, 1 ফ্যারাডে। তো ফ্যারাডে গেল কাটা, তাইলে অবশিষ্ট তাইলে কত, 23। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার প্রশ্নে তোমাকে বলেছে কি, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যালসিয়াম জমা করতে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত ঘন্টা চালাতে হবে। ঠিক আছে, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম জমা করতে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত ঘন্টা জ্বালাতে হবে। ওকে, আচ্ছা তো এখানে একটু ভুল ছিল, এখানে হচ্ছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 60 গ্রাম ক্যালসিয়ামকে জমা করতে কতটুকু বিদ্যুৎ 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত ঘন্টা চালাইতে হবে। ঠিক আছে, ক্যালসিয়ামের পরিমাণটা প্রশ্নে দেওয়া আছে। তো তোমার কাছে প্রশ্নে কি চাইছে, কত ঘন্টা বিদ্যুৎ চালাইতে হবে, মানে সময়টা জানতে চাইছে। তা আমাদের ফ্যারাডের সূত্র কি ছিল, W = m/nf/it। W এর মান হচ্ছে কত, 60 গ্রাম। ঠিক আছে, m এর মান হচ্ছে আণবিক ভর। এখন এখানে কি বলছে, ক্যালসিয়ামের আণবিক ভর কত, 40। এটা আমরা সবাই জানি। ঠিক আছে, n হচ্ছে কয়টা ইলেকট্রন পরিবহন করবে, আমরা জানি যে ক্যালসিয়াম কি করে, 2টা ইলেকট্রন ত্যাগ করে সেই কি হয়ে যাবে, ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম থেকে কি হয়, ক্যালসিয়াম 2+। তাহলে এখানে কয়টা ইলেকট্রন চলতেছে, 2টা। f হইতেছে কি ফ্যারাডের ধ্রুবক, যেটাকে আমরা বলি 96,500। আর এখানে আছে কত, 40। আর i হইতেছে কতটুকু বিদ্যুৎ পরিবহন হয়েছে, 5। আর এখান থেকে আমরা কিসের মান বের করব, t, অর্থাৎ সময়ের মানটা আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। কিরকম কাটাকাটি, যেমন 0 0 কি করব, বাদ দিলাম। ওকে, যেমন 2 আর 4 বাদ দিলে আমরা কি লিখতে পারি, 2। আর এই 2 আর 6 বাদ দিলে আমরা কি লিখতে পারি, 3। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটু দেখো, এখানে ডাবল জিরো আছে, ডাবল জিরোটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। তাহলে এটা হয়ে গেল 3 এর সাথে যখন ডাবল জিরো গুণ হইলো, মানে 100 গুণ হইলো, কত হয়ে গেল, 300। তাহলে এই ডাবল জিরোকে আমি ক্যান্সেল করে দিলাম। এখন আমি 5 আর এই 965 কাটাকাটি করব। তো
5 আর 965 যদি কাটাকাটি করি আমরা জানি যে 5 18 90, 5 19 হচ্ছে কত 95। তাহলে 95 যদি যায় তাহলে হাতে আছে 1, 1 আর 5 গুণ করলে কত, মানে 1 আর 5 কত 15, 15 আর 5 কাটাকাটি করলে কত আসে 3। তাইলে এই সাইডে আছে কত 1, নিচে আছে কত 193, আর এখানে আছে কত টি। তাহলে টি সমান সমান কি দাঁড়াইতেছে 193 গুণ 300, ঠিক আছে। তো 193 সাথে যদি আমরা 300 গুণ করতে যাই, ডাবল জিরোটাকে একটু পরে চিন্তা করি, প্রথমে 193 সাথে 3 গুণ করি, 3 19 কত 57, আর 3 তিরিকে কত 9, আর ডাবল জিরো দুইটা দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে কত 57,900। এখন তোমার কাছে প্রশ্নের আনসারটা জানতে চাইছে কিসে, ঘন্টায়, এটা কিসে আসছে সেকেন্ডে। তাহলে তুমি এটাকে কি করবা 60 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কি হয়ে যাবে ঘন্টায় চলে যাবে। তাহলে ডাবল জিরো মানে একটা জিরো কাটা গেল, আর বাকিটা এটাকে তুমি 6 দিয়ে ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারো, অথবা আমি যেমন ভাগ করছি ওরকম করে ছোট ছোট করে ভাগ করো, ঠিক আছে। এখানে যত আসবে তত ঘন্টা, আশা করি পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেন তোমাকে কি বের করতে বলছে টাইপ 3। টাইপ 3 কি ছিল একটু দেখি, সেল পটেনশিয়াল মানে কোষ বিভব বের করা, আর পাত্রে রাখা যাবে কি যাবে না এরকম টাইপের অঙ্কগুলা। আর আরেকটা জিনিস শিখা লাগবে কোষ উপস্থাপন, একটা কোষকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো। যেমন আমরা এখানে যখন একটা ব্যাটারি মানে একটা সেল আঁকছিলাম, এই সেলে কি করছিলাম, জিঙ্ককে জিঙ্ক সালফেটে রাখছিলাম, কপারকে কপার সালফেটে রাখছিলাম। জিঙ্কটাতে কি হয়েছিল জারণ হয়েছিল, এটাকে কিসে রাখছিলাম অ্যানোডে, কপারটাতে কি হয়েছে বিজারণ, আর এটাকে আমরা কিসে রাখছিলাম ক্যাথোডে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের একটা কোষকে কিভাবে উপস্থাপন করে এটা জিনিসটা একটু শিখা লাগবে। যেমন তোমাকে খেয়াল করতে হবে জারণের পার্টটা সবসময় বামে লিখতে হবে, বিজারণের পার্টটা কোথায় লিখতে হবে ডানে। কি বললাম, জারণকে আমরা বামে লিখবো, বিজারণকে আমরা কি লিখবো ডানে, ঠিক আছে। আর জারণের পার্টটা লেখার সিস্টেম হচ্ছে কি ধাতু/ধাতব আয়ন। জারণের পার্টটাকে লেখার সিস্টেমটা হচ্ছে ধাতু/ধাতব আয়ন, আর বিজারণের পার্টটাকে লেখার সিস্টেম হচ্ছে ধাতব আয়ন/ধাতু। তাহলে আমি যে এখানে যে কোষটা বানাইছিলাম বা এই সেলটা যেটা বানাইছিলাম, এই সেলটাকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব, দেখো আমাদের এখানে জারণ হচ্ছে এগুলো কার, জিঙ্কের। তো জিঙ্কের জারণ পার্টটা লেখার সিস্টেম হচ্ছে ধাতু/ধাতব আয়ন, তাহলে জিঙ্ক 2+, ঠিক আছে। আর বিজারণ কার হয়েছিল, বিজারণ হয়েছিল কপারের, আর এটাকে লেখার সিস্টেম হচ্ছে ধাতব আয়ন/ধাতু, তাহলে কপার 2+/কপার। আর মাঝখানে দুইটা ডাবল বাদ দিলাম, এই ডাবল বাদ দ্বারা আসলে কি বোঝায়, ডাবল বাদ দ্বারা বোঝা হচ্ছে লবণ সেতু, ঠিক আছে। এই ডাবল বাদ দ্বারা আসলে কি বোঝায়, লবণ সেতু। তাহলে একটা কোষকে কিভাবে উপস্থাপন করলাম, দেখো বামে হচ্ছে কি জারণের পার্ট বা অ্যানোডের পার্টটা হচ্ছে বামে, ক্যাথোডের পার্টটা হচ্ছে ডানে। অ্যানোডকে রিপ্রেজেন্ট করার সিস্টেম হচ্ছে কি ধাতু/ধাতব আয়ন, ক্যাথোডকে রিপ্রেজেন্ট করার সিস্টেম হচ্ছে কি ধাতব আয়ন/ধাতু, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা কোষকে রিপ্রেজেন্ট করা বুঝলাম। এখন আমরা কোষ বিভব কেমনে বের করে আর পাত্রে রাখা কি যাবে না এরকম টাইপের কিছু ম্যাথ দেখি, ঠিক আছে। যেমন আমাদের এখানে টাইপ 3 তে একটা ম্যাথ লাগছে কি, দেখো Fe3+ কপার 2+ কপার। তোমাকে এখানে কি বলছে, ক্যাথোডের বিক্রিয়া কোনটা, ঠিক আছে। একটা কোষ দেওয়া আছে, এটা এই কোষটা তো রিপ্রেজেন্ট করা বুঝছি। আমরা কোষে রিপ্রেজেন্ট করার সময় খেয়াল করছিলাম বামে হয় কি জারণের পার্ট, ডানে হয় কি বিজারণের পার্ট। আর আমরা জানি যে জারণটা কোথায় হয় অ্যানোডে, বিজারণটা কোথায় হয় ক্যাথোডে। তো তোমাকে বলছে ক্যাথোডের বিক্রিয়া কোনটা, তাহলে ক্যাথোডের বিক্রিয়া নিশ্চয়ই এটা। তাহলে কপার 2+ থেকে কপার তৈরি হওয়াটাকেও বলতেছে কি ক্যাথোডের বিক্রিয়া। কপার 2+ থেকে কপার তৈরি হওয়া মানে কি, সে কি করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, কারণ আমরা জানি যে 2+ থেকে যদি কপার হইতে হয় তাহলে অবশ্যই সে কি করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে তোমাকে বলছে ক্যাথোডের বিক্রিয়া কোনটা, ক্যাথোডের বিক্রিয়া হচ্ছে কি এটা, ওকে। আচ্ছা, তারপরে তোমাকে বলছে কি তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ রাখা যাবে কি যাবে না, ওকে। এই টাইপের একটা তুমি পুরো ভিডিও তুমি হাতে পাবা, অ্যাডমিশন সিরিজের কেমিস্ট্রি ভিডিও প্লেলিস্টটা যদি চেক করো ওইখানে তুমি একটা ফুল ভিডিও পাবা। আমি এখানে ফুল অত কিছু বলবো না, আমি জাস্ট তোমাকে শর্টে বলে দিব, ঠিক আছে। তামার পাত্র মানে কি বুঝো, তামা মানে হচ্ছে কপার। আচ্ছা, কপারের পাত্রে কি রাখবো, কপারের পাত্রে আমরা রাখবো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তো সোজা হিসাব, তোমাকে কি করতে হবে, সেল পটেনশিয়াল বের করতে হবে। কি বের করতে হবে, সেল পটেনশিয়াল। সেল পটেনশিয়াল কেমনে বের করে, সেল পটেনশিয়াল বের করার সিস্টেমটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভবকে আমরা কি করে দিব, যোগ করে দিব। কি বলতেছি, সেল পটেনশিয়াল বের করার সিস্টেমটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব কি করে দিব, যোগ করে দিব, ঠিক আছে। আর আমরা জানি যে অ্যানোডকে রিপ্রেজেন্ট করার সিস্টেমটা কি ছিল, ধাতু/ধাতব আয়ন। অ্যানোডকে রিপ্রেজেন্ট করার সিস্টেমটা হচ্ছে ধাতু/ধাতব আয়ন, আর ক্যাথোডটাকে রিপ্রেজেন্ট করার সিস্টেমটা হচ্ছে কি ধাতব আয়ন/ধাতু, ওকে। কি বললাম, একটা সেলের পটেনশিয়াল বের করার সিস্টেমটা হচ্ছে অ্যানোড আর ক্যাথোডের বিভবটাকে কি করা, যোগ করা। অ্যানোডটাকে রিপ্রেজেন্ট করছিলাম কেমনে, ধাতব আয়ন, আর ক্যাথোডটাকে ধাতব আয়ন ধাতু। তো আমাদের এখানে বলছে কপারের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটকে রাখা যাবে কিনা, তাহলে তুমি কাকে অ্যানোড ধরবা। মনে রাখবা পাত্রের রঙকে সবসময় পাত্রটাকে অ্যানোড ধরতে হবে, পাত্রের রঙকে পাত্রটাকে তোমার সবসময় কি করতে হবে, অ্যানোড ধরতে হবে।
ঠিক আছে। আর তাইলে এটা কি হবে, এটা হবে ক্যাথোড। তাহলে এখন আমরা জানি যে এই অ্যানোডটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, ধাতব স্ল্যাশ ধাতব আয়ন, তাহলে কপার স্ল্যাশ কপার 2+। আর আমরা দেখতেছি ক্যাথোড হিসেবে কি কাজ করবে, ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের জন্য ধাতব আয়ন স্ল্যাশ ধাতু, তো ম্যাগনেসিয়ামের আয়নটা হচ্ছে কত, ম্যাগনেসিয়াম 2+ স্ল্যাশ দিয়ে কাকে দিলাম, ম্যাগনেসিয়াম। এখন প্রশ্ন থেকে তোমার মানগুলো উঠাইতে হবে। দেখো তোমাকে প্রশ্নের মান কিসের দেওয়া আছে, প্রশ্নের মান দেওয়া আছে কপার 2+, কপারের মান দেওয়া আছে কত 0.34, কিন্তু আমার লাগবে হচ্ছে কপার 2+। খেয়াল করো প্রশ্নে দেওয়া আছে কপার 2+, কপার 0.34, আমার লাগবে হচ্ছে কপার 2+। এটা কিন্তু এটার উল্টা, এটা কত ছিল 0.34, তাহলে আমার এটা কত লেখা লাগবে, -0.34। ব্যাপারটা কি বুঝছো, প্রশ্নে দেওয়া ছিল কপার 2+, কপার হচ্ছে 0.34, কিন্তু আমার লাগবে হচ্ছে কপার 2+, তাহলে এটা এটার উল্টা হবে, মানে মাইনাস। ঠিক আছে, তারপরে দরকার হচ্ছে কি ম্যাগনেসিয়াম 2+ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+ ম্যাগনেসিয়ামের ভ্যালু হচ্ছে কত, -0.23। ঠিক আছে, তার মানে এখানে কত দাঁড়াইতেছে, এই দুইটা যদি যোগ করি তাহলে এটা কত দাঁড়াইতেছে, 0.57। মনে রাখবা সেল পটেনশিয়াল যদি নেগেটিভ আসে তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। আর যখন স্বতঃস্ফূর্ত নয় হবে তখন ওইটাকে ধাতুটাকে পাত্রে রাখা যাবে। ঠিক আছে, কি বলতেছি, পাত্রে রাখা যাবে। অঙ্কগুলো কেমনে করব, তোমাকে প্রথমে কি করতে হবে, যে পাত্রটা দিবে ওই পাত্রটাকে তুমি অ্যানোড ধরবা, যে জিনিসটাকে রাখতে দিব ওইটাকে ক্যাথোড ধরবা, ধরে তুমি সেলের পটেনশিয়ালটা বের করবা। বের করে যদি পজিটিভ আসে, সেল পটেনশিয়ালটা যদি পজিটিভ আসে ওইটাকে আমরা কি বলবো, বিক্রিয়াটা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত হইলে বিক্রিয়াটাকে কি পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। কিন্তু যদি সেল পটেনশিয়ালটা নেগেটিভ আসে তাহলে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়, আর স্বতঃস্ফূর্ত না হইলে ওটাকে কি করা যাবে, পাত্রে রাখা যাবে। যেমন আমাদের এখানে সেল পটেনশিয়ালটা আসছিল কত, -0.57, তার মানে এটাকে পাত্রে রাখা যাবে। ওকে, এটা ছিল একটা পদ্ধতি, পাত্রে রাখা যাবে কি যাবে না এই অঙ্কগুলো করার একটা পদ্ধতি ছিল কি এটা। ঠিক আছে, তো আরেকটা পদ্ধতি হচ্ছে কি সক্রিয়তা সিরিজ চেক করা। সক্রিয়তা সিরিজ চেক করলে তুমি কিন্তু অঙ্ক করা ছাড়াই কি বলতে পারবা যে পাত্রে রাখা যাবে কি যাবে না। ঠিক আছে, সক্রিয়তা সিরিজ চেক করে করা যাবে। তাহলে এই জিনিসটা আমি তোমাকে আরেকবার রিভাইজ করে দিয়ে আমি সক্রিয়তা সিরিজ থেকে তুমি কিভাবে চেক করবো এটা একবার বলে দিব। ঠিক আছে, তো তোমাকে এখানে কি বলছিল প্রশ্নে, কপারের পাত্রে মানে তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটকে রাখা যাবে কিনা, তো মানে কপারের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটকে রাখা যাবে কিনা। তো পাত্রটাকে অ্যানোড ধরলাম আর ইয়াটাকে কি ধরলাম, ক্যাথোড। ঠিক আছে, আর আমাদের প্রথমে কি করতে হবে, সেল পটেনশিয়াল বের করতে হবে। সেল পটেনশিয়ালটা যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, তখন ওইটাকে কি করা যাবে না, পাত্রে রাখা যাবে না। আর সেল পটেনশিয়াল যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়, তার মানে পাত্রে রাখা যাবে। আর সেল পটেনশিয়াল কেমনে বের করে, অ্যানোড আর ক্যাথোডের জারণ বিভব, অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব কি করব, যোগ করব। আর জারণটাকে প্রকাশ করার সিস্টেম হচ্ছে ধাতব-আয়ন, আর ক্যাথোড মানে বিজারণটাকে প্রকাশ করার সিস্টেম হচ্ছে ধাতব-আয়ন স্ল্যাশ ধাতু। তা আমাদের এখানে কে ছিল, অ্যানোডে ছিল কপার, ক্যাথোডে ছিল ম্যাগনেসিয়াম, তাই কপার 2+, ম্যাগনেসিয়াম 2+ ম্যাগনেসিয়াম। কপার 2+ এর মান ছিল না, কিন্তু কপার 2+ কপারের মান ছিল, তাই কপার 2+ এর মান বাই করার সময় আমরা কি করছি, জাস্ট এই জিনিসটার সামনে একটা কি দিয়ে দিছি, মাইনাস, তাহলে আমাদের কাজ শেষ। তো সেল পটেনশিয়ালটা মাইনাস আসছে, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়, তার মানে কি করা যাবে, পাত্রে রাখা যাবে। আচ্ছা, এবার হচ্ছে কি সক্রিয়তা সিরিজ থেকে আমি কেমনে বুঝবো পাত্রে রাখা যাবে কি যাবে না। ঠিক আছে, এইটা যদি বুঝতে হয় আমি একটা লাইন লিখি, লাইনটা একটু পড়ার চেষ্টা করবা। অধিক সক্রিয় ধাতুর পাত্রে, অধিক সক্রিয় ধাতুর পাত্রে কম সক্রিয় ধাতু রাখা যাবে না। কি বললাম দেখো তো, অধিক সক্রিয় ধাতুর পাত্রে কম সক্রিয় ধাতু কি করা যাবে না, রাখা কখনোই যাবে না। কেন যাবে না আমি তোমাকে একটু বলি। তুমি যদি রাখো তখন এরা কি করবে জানো, এরা বিক্রিয়া করে পাত্রটাকে ফুটাই ফেলবে। বুঝতে পারছো, ধরো আমি কি করলাম, এই পাত্রটার মধ্যে এটাকে রাখলাম, যদি আমি এখন রাখি তাহলে এটা কি হয়ে যাবে, যদি এটা যদি অধিক সক্রিয় হয় আর এটা যদি কম সক্রিয় হয় তখন এরা বিক্রিয়া করে এই পাত্রটা ফুটা করে ফেলবে, তাহলে কি হয়ে যাবে, তখন আমি এটাকে কখনোই রাখতে পারবো না। ঠিক আছে, যেমন আমি ম্যাগনেসিয়ামের পাত্রে কখনোই কি রাখতে পারবো না, এই ম্যাঙ্গানিজকে রাখতে পারবো না। ঠিক আছে, কেন, কারণ আমি যদি ম্যাগনেসিয়ামের পাত্রে যদি কি করি ম্যাঙ্গানিজকে রাখি তখন এটা কি করবে, বিক্রিয়া করে জিনিসটা ফুটা হয়ে যাবে, তখন এটার পাত্রে আসলে রাখা যাবে না। তার মানে কেন, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে কি অধিক সক্রিয়, ম্যাঙ্গানিজ হচ্ছে কি কম সক্রিয়। এই দুইটার মধ্যে তুমি কি করবা, সক্রিয়তার তুলনা করবা। ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজের মধ্যে কোনটা সক্রিয়, ম্যাগনেসিয়াম। তার মানে ম্যাগনেসিয়ামের পাত্রে কখনোই ম্যাঙ্গানিজকে রাখা যাবে না, তবে উল্টাটা করা যাবে, ম্যাঙ্গানিজের পাত্রে কাকে রাখা যাবে, ম্যাগনেসিয়ামকে। তো আমাদের অঙ্কটা কি ছিল দেখো তো, আমাদের অঙ্কটা ছিল কপারের পাত্রে কাকে রাখছিলাম, ম্যাগনেসিয়ামকে, তাই না। কপারের পাত্রে মানে তামার পাত্রে ম্যাগনেসিয়াম,
তো তামা কোথায় আছে খেয়াল করো, তামা আছে এখানে আর ম্যাগনেসিয়াম আছে কোথায় এখানে। বলতো এই দুজনের মধ্যে কোনটা সক্রিয়? ম্যাগনেসিয়াম সক্রিয়, কারণ আমরা জানি যে সক্রিয়তা সিরিজ যেটা উপরে আছে সেটা বেশি সক্রিয়, তার মানে ম্যাগনেসিয়ামটা সক্রিয়, কপারটা কম সক্রিয়। আর আমরা জানি যে অধিক সক্রিয় পাত্রে কম সক্রিয় কখনোই রাখা যাবে না, তার মানে ম্যাগনেসিয়ামের পাত্রে কপারকে রাখা যাবে না, তবে কপারের পাত্রে ম্যাগনেসিয়ামকে রাখা যাবে। তো আমাদের প্রশ্ন ছিল কপারের পাত্রে ম্যাগনেসিয়ামকে রাখা যাবে কিনা, হ্যাঁ যাবে। আমাদের আনসারটাও কিন্তু ম্যাথ করার পরে আনসারটা কত আসছিল, রাখা যাবে। ব্যাপারটা কি বুঝছো? তো এটার একটা ভিডিও আছে, চাইলে ওইটাও একটু দেখতে পারো, তাহলে জিনিসটা বারবার তোমার মাথায় থাকবে ভালো করে। আমি এখানে আর জিনিসটা রিপিট করতেছি না, ঠিক আছে। আমাদের এটা ছিল টাইপ 3, দেন টাইপ 4 এ কি আছে, নার্সড ইকুয়েশন। নার্সড ইকুয়েশন থেকে ম্যাথ তোমার ইয়াতে জিএসটিতে আসার সম্ভাবনা খুব কম, কারণ এটা যেহেতু একটা বড় ইকুয়েশন, আর এত বড় ক্যালকুলেশন নরমালি দেওয়ার কথা না, কখনোই দেওয়ার কথা না। তবে আমরা নার্সড ইকুয়েশনটা জাস্ট একটু দেখবো, ঠিক আছে। নার্সড ইকুয়েশনটা ছিল ই সেল বের করার জন্য, ঠিক আছে। ই সেল বের করার সূত্র হচ্ছে কি, ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ লন উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, ঠিক আছে। নার্সডের ইকুয়েশনটা কি ছিল, ই সেল সমান সমান ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ লন উৎপাদ বা বিক্রিয়ক। আচ্ছা আমি একটু তোমাকে ব্যাখ্যা করি, ই সেল আর ই নট সেলের মধ্যে পার্থক্য কি। ই সেল হচ্ছে কি কোষ বিভব, ই সেলটা হচ্ছে কি কোষ বিভব, আর ই নট সেলটা হচ্ছে প্রমাণ কোষ বিভব। প্রমাণ কোষ বিভব মানে কি, প্রমাণ মানে বোঝা যাচ্ছে, প্রমাণটা হচ্ছে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোলার ঘনমাত্রা যে বিভব হইতেছে ওইটাকে আমরা বলতেছি প্রমাণ কোষ বিভব। আর যদি 25 ডিগ্রি সেলসিয়াস না হয় 30 ডিগ্রি 40 ডিগ্রি যে কোনো কিছু হয়, 1 অ্যাটমসফিয়ার না হয় যদি 1.5 অ্যাটমসফিয়ার হয়, 1 মোলার না হয় যদি 1.3 মোলার হয়, তখন যে বিভবটাকে ওইটাকে বলতেছে শুধু কোষ বিভব। আর শুধু কোষ বিভব বের করার জন্য ফর্মুলা হচ্ছে কি নার্সড ইকুয়েশন। নার্সড ইকুয়েশনটা কি, ই সেল সমান সমান ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ লন উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। আর প্রমাণ কোষ বিভব বের করার সিস্টেমটা তো আমরা অলরেডি শিখে আসছি। ই নট সেল কেমনে বের করে, অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব কি করে দিব, যোগ করে দিব, ঠিক আছে। আচ্ছা দেন লাস্ট টাইপ 5 এ আমাদের কি, তড়িৎদ্বার, প্রাইমারি সেকেন্ডারি তড়িৎদ্বার, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। তড়িৎদ্বার, তড়িৎদ্বার তো আমরা জানি যে কি আমাদের অ্যানোড অথবা ক্যাথোড আছে, ঠিক আছে। এছাড়া আমাদের আরো তড়িৎদ্বার আমরা ইউজ করি, প্রাইমারি সেকেন্ডারি তড়িৎদ্বার। প্রাইমারি তড়িৎদ্বার মানে হচ্ছে কি, হাইড্রোজেনের সাহায্যে তুমি যদি যে কোনো মানে হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে তুমি যদি যে কোনো একটা কোষের বিভব বের করো, ওইটাকে বলতেছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। তার মানে হাইড্রোজেনটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। আর যেটা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হয় ওইটার বিভব হয় কত, 0। তা আমাদের এখানে আমরা কি করি, হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবটাকে আমরা কি ধরি, 0। তো হাইড্রোজেনের জারণ বিভবটাও হচ্ছে 0, বিজারণ বিভবটাও হচ্ছে কি 0। খেয়াল করো, যে জিনিসটার সাথে আমি মাপবো ওই জিনিসটাকে আমরা কি করছি, 0 সেট করছি। আর হাইড্রোজেনের জারণ বিভবটাও 0, বিজারণ বিভবটাও কি 0, ঠিক আছে। তো এটার একটা এমসিকিউ আসছিল, আমি একটু খুঁজে দেখি এমসিকিউটা কই আছে। এই যে টাইপ 4 এর কিছুই লিখি নাই। টাইপ 5 দেখো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হচ্ছে কত, 0, ঠিক আছে। জারণ বিভবও 0, বিজারণ বিভবও 0, ঠিক আছে। আচ্ছা এটা গেল। দেন আমাদের 6 এ কি আছে, টাইপ 6টা হচ্ছে কিসের, খেয়াল করো, ব্যাটারি। আমাদের বইয়ে অনেকগুলো ব্যাটারি আছে, একটা আছে কি ড্রাই সেল, একটা আছে লেড স্টোরেজ ব্যাটারি, একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এইগুলা থেকে তোমাকে অবশ্যই কি করতে হবে, প্রত্যেকটা ড্রাই সেল, লেড স্টোরেজ, লিথিয়াম ব্যাটারি, আরো কয়েকটা আছে মেবি ভোল্টাইক সেল, আরো কয়েকটা সেল আছে, ওই সেলগুলোর অবশ্যই কি করতে হবে, ভোল্টেজ পড়তে হবে। মানে ড্রাই সেলের ভোল্টেজ কত, লেড স্টোরেজের ভোল্টেজ কত, লিথিয়ামের ভোল্টেজ কত, ড্রাই সেলের ভালো দিক কি, খারাপ দিক কি, লেড স্টোরেজের ভালো দিক কি, খারাপ দিক কি, লিথিয়ামের ভালো দিক কি, খারাপ দিক কি। এবং ড্রাই সেলে অ্যানোড হিসেবে কাকে ইউজ করে, ক্যাথোড হিসেবে কাকে ইউজ করে, লেড স্টোরেজে অ্যানোড হিসেবে কাকে ইউজ করে, ক্যাথোড হিসেবে কাকে ইউজ করে, লিথিয়ামে অ্যানোড হিসেবে কাকে ইউজ করে, ক্যাথোড হিসেবে কাকে ইউজ করে। এই জিনিসগুলো মাস্ট পড়বা, কারণ এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই পড়বে এবং খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা এখানে এমসিকিউ লেখার সময় দুইটা পাইছি, যেমন লেড স্টোরেজ, লেড সঞ্চায়ক কোষ মানে লেড স্টোরেজ কোষের ইএমএফ কত, এটার ইএমএফটা হচ্ছে 2.03, লেড স্টোরেজের ইএমএফ কত, 2.03, ওকে। আচ্ছা তারপর হচ্ছে শুষ্ক কোষের ইএমএফ কত, শুষ্ক কোষের ইএমএফ হচ্ছে 1.5। শুষ্ক কোষ মানে কি জানো, ড্রাই সেল। ওই যে আমরা যে পেন্সিল ব্যাটারি ইউজ করি ঘড়িতে অথবা রিমোটের ব্যাটারিতে, ওইটাকে আমরা বলি শুষ্ক কোষ অথবা ড্রাই সেল। ওইটার ভোল্টেজ হচ্ছে কত, 1.5 ভোল্টেজ, ওকে। আচ্ছা তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কোন ফুয়েল সেলে কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে তারপরের টাইপটা হচ্ছে কিসের, এখানে একটু খুঁজে দেখি কই রাখছিলাম, আজকে জিনিসগুলো খুবই অগোছালো, অনেকগুলো পেজ তো। আচ্ছা
টাইপ 7টা হচ্ছে ফুয়েল সেল। তোমাকে কি করতে হবে, ফুয়েল সেলটা পড়তে হবে, যতগুলো ফুয়েল সেল আছে, হাইড্রোজেন ফুয়েল সেল, মিথানল ফুয়েল সেল, আরো অনেকগুলো ফুয়েল সেল ছিল, ওই ফুয়েল সেলগুলো অবশ্যই কি করতে হবে, পড়তে হবে। এবং একটা বক্স আছে, ঠিক আছে, একটা বক্স দেখবা, হাজারিনাক স্যারের বইয়ে বক্সটা আছে, গুহ স্যারের বইয়ে আছে নাকি আমার খেয়াল নাই, অথবা তুমি কনসেপ্ট বুক যদি পড়ো, কনসেপ্ট বুকে এই বক্সটা পাবা। ওই বক্সে প্রত্যেকটা ফুয়েল সেল দেওয়া আছে, কোন কোন ফুয়েল সেলে কোন অ্যানোড ইউজ করে, কোন ক্যাথোড ইউজ করে, কোন তাপমাত্রায় ভালো কোনটা, কোনটা খারাপ, আর কোনটা সবচেয়ে বেশি ভালো ফুয়েল সেল হিসেবে কাজ করবে, কোনটা খারাপ হিসেবে কাজ করবে, ওই জিনিসগুলো সবই দেওয়া আছে। এগুলো একটু ভালো করে অবশ্যই চেক করবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা, তো একটা ফুয়েল সেলের একটা এমসিকিউ প্রায় সময় আসছে যে কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, ঠিক আছে, PEMFC, ঠিক আছে। কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, ঠিক আছে। আর লাস্টে যে টাইপটা তোমাকে অবশ্যই একটু দেখে যেতে হবে এমসিকিউর জন্য, তড়িৎ বিশ্লেষণ করলে কি পাবো না পাবো, ঠিক আছে। আমরা জানি যে আমরা কি করি, এই চ্যাপ্টারটা হচ্ছে কি ইলেকট্রোকেমিস্ট্রি। এখানে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণ করব অনেকগুলো দ্রবণে। তোমাকে মাঝে মাঝে বলবে যে NaCl এর দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি পাবো, তারপরে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি পাবো, NaCl এর ঘন জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি পাবো, কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি পাবো। এই জিনিসগুলো কনসেপ্ট বুকে একটা বক্স আকারে দেওয়া আছে। একটু কনসেপ্ট বুকটা আমার কাছে ছিল না বিধায় আমি তোমাকে ছবি দেখাইতে পারতেছি না। তুমি অবশ্যই কি করবা, ওই বক্সের ছবিটা একটু পরে দেখবা, ঠিক আছে, যে কোনটা জিনিসের তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। যেমন আমরা এখানে লিখছি কি, টাইপ 8 এর একটা কোশ্চেন লিখছি কি, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। ব্রাইন মানে কি, এটা আমরা 9-10 এ পড়ে আসছিলাম। ব্রাইন হচ্ছে কি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, ঘন জলীয় দ্রবণকে কি বলে, ব্রাইন বলে। সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ, তার মানে এটার মধ্যে কি আছে, সোডিয়াম ক্লোরাইডও আছে, তারপর এটার মধ্যে কি আছে, পানিও আছে। জলীয় দ্রবণ মানে কি বলতো, অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশন মানে কি, এটার মধ্যে কি আছে, পানিও আছে। তাহলে এটা যখন দ্রবণে যাবে তখন এটার মধ্যে কি থাকবে, Na+, Cl-, H+, আর কি থাকবে, OH-। এটাকে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব, অ্যানোডে কে যায় বলতো, অ্যানোডে যায় হচ্ছে তোমার অ্যানায়ন, আর ক্যাথোডে যায় হচ্ছে কি, ক্যাটায়ন। তাহলে অ্যানোডে কোন অ্যানায়ন গুলো যাবে, এখানে আছে অ্যানায়ন আছে OH-, আর একটা আছে কি, Cl-। কিন্তু দুইজন গেলেও দোনোজনে কিন্তু কি করতে পারে না, ইলেকট্রন ত্যাগ করতে পারে না। ইলেকট্রন ত্যাগ করতে পারে কি, ক্লোরিন, ঠিক আছে। ক্লোরিনটা কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে ক্লোরিন গ্যাস আকারে উপরের দিকে উড়ে যাবে, ঠিক আছে। আর ক্যাথোডে যাবে হচ্ছে কি, ক্যাটায়ন। ক্যাটায়ন কি আছে, সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন। এই সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নের মধ্যে দুইজনের মধ্যে কিন্তু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা কি, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা কি, সমান না। হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা বেশি হওয়ার কারণে সে কি করবে, ইলেকট্রনটা গ্রহণ করে সেই H2 আকারে উপরের দিকে চলে যাবে। আর অবশিষ্ট কি আছে, অবশিষ্ট আছে Na+ আর OH-। এরা কি হয়ে যাবে, তলানি আকারে বাইর হয়ে যাবে। তখন এখান থেকে আমরা কি পাই যাব, কস্টিক সোডা, যেটাকে আমরা টয়লেট ক্লিনারে ইউজ করি, ঠিক আছে। তাহলে NaCl মানে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি কি পাইছি, হাইড্রোজেন গ্যাস পাইছি, ক্লোরিন গ্যাস পাইছি, আর কস্টিক সোডা পাইছি, ঠিক আছে। তো এটা এমসিকিউতে তোমাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তো NaCl এর ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করছি আর কি, যখন আমরা এটা পাইছি। কিন্তু যদি শুধু NaCl এর তড়িৎ বিশ্লেষণ করতাম, যদি NaCl এর শুধু NaCl যেখানে কোনো রকম পানি নাই, ওইটাকে যদি তড়িৎ বিশ্লেষণ করতাম, তখন এখান থেকে আমরা পাইতাম সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাস। কি বলছি বুঝছো, যদি শুধু NaCl এর তড়িৎ বিশ্লেষণ করতাম তখন আমরা পাইতাম সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাস। কিন্তু এখন আমরা করছিলাম NaCl এর ঘন জলীয় দ্রবণ, তার মানে অ্যাকোয়াস সলিউশন, তার মানে ওইখানে কি ছিল, পানিও ছিল। ওই কারণে আমরা হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস পাইছি আর কস্টিক সোডা পাইছি। তো আশা করি আমরা বুঝতে পারছি এই টপিকটা, চ্যাপ্টারটা থেকে আসলে কি কি পড়া লাগবে। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাইতে পারো, কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমাকে জানাবা। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে। ফেসবুক গ্রুপ পেজ, টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিংক তুমি ডেসক্রিপশনে পাবা। ওকে, আল্লাহ হাফেজ।